বাংলার ইতিহাসের গভীরে এমন দুটো নাম কিন্তু লুকিয়ে আছে যা একসময় ছিল ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে, গৌড় আর পাণ্ডুয়া। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই হারানো রাজধানীগুলোর উত্থান আর পতনের সেই রহস্যময় গল্পটাই জানব। আমাদের এই আলোচনাটা শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে, যেখানে মাটির নিচে চাপা পড়ে আছে এক অসম্ভব গৌরবময় অতীতের নানান সাক্ষী। চলুন সেই হারানো ইতিহাসকেই আজ আবিষ্কার করা যাক। এই যে বিশাল ধ্বংসাবশেষগুলো দেখছেন, একসময় এটাই ছিল একটা শক্তিশালী রাজ্যের প্রাণকেন্দ্র। একবার ভাবুন তো, এই দেয়ালগুলো কত শত রাজার উত্থান পতন আর ঐতিহাসিক সিদ্ধান্তের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আসল প্রশ্নটা হলো, কি এমন হয়েছিল যে এই জমজমাট শহরগুলো, এই রাজধানীগুলো সময়ের গর্বে এভাবে হারিয়ে গেল? এই রহস্যের উত্তরটাই আমরা আজ একসাথে খুঁজব। আচ্ছা, প্রথমে এদের ভৌগোলিক অবস্থানটা একটু বোঝা যাক। এই যে ম্যাপটা দেখছেন, মালদা জেলায় গৌড় আর পাণ্ডুয়া কিন্তু একে অপরের খুব কাছেই অবস্থিত। এদেরকে প্রায়ই এই অঞ্চলের ইতিহাসের মুকুটে জোড়া পালক হিসেবেও বলা হয়। এদের ইতিহাস কিন্তু সুলতানি আমলের অনেক অনেক আগে থেকে শুরু। গৌড় আর পাণ্ডুয়া দুটোই ছিল পুণ্ড্রবর্ধন নামে এক বিশাল প্রাচীন অঞ্চলের অংশ। তো চলুন এবার আমরা সোজা চলে যাই সেই যুগে, যখন গৌড় আর পাণ্ডুয়া শুধু বাংলার নয়, বলা যায় গোটা উপমহাদেশের অন্যতম সমৃদ্ধ এক নগরী ছিল। এই টাইমলাইনটা দেখলে একটা জিনিস পরিষ্কার বোঝা যায় যে পাণ্ডুয়ার গুরুত্ব বহু প্রাচীন। মানে সেই মৌর্য যুগ থেকেই এটা একটা পরিচিত কেন্দ্র ছিল। কিন্তু ১৩৫৩ সালে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের হাত ধরে এর আসল উত্থান শুরু হয়, যখন তিনি রাজধানীকে গৌড় থেকে এখানে নিয়ে আসেন। তবে হুসেন শাহী বংশের সময়ই কিন্তু এই অঞ্চলটা তার স্বর্ণযুগে পৌঁছায়। এই কথাটা সেই সময়ের একটা নিখুঁত ছবি তুলে ধরে। সুলতান আলাউদ্দিন হুসেন শাহের শাসনকাল ছিল শান্তি আর সমৃদ্ধিতে একেবারে পরিপূর্ণ, যা এর আগের উত্তাল অতীতের তুলনায় একটা বিরাট, চোখে পড়ার মতো পরিবর্তন এনেছিল। জানেন, এই সময়টার সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল এর সাংস্কৃতিক মেলবন্ধন। হিন্দু আর মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা দারুণ সহনশীলতার সম্পর্ক তৈরি হয়েছিল। সুলতানের দরবারে উঁচু পদে হিন্দু কর্মকর্তারা কাজ করতেন, আর তারই পৃষ্ঠপোষকতাতে মহাভারত প্রথমবার বাংলায় অনুবাদ করা হয়। এই অর্থনৈতিক সমৃদ্ধি আসলে এক নতুন শিল্প আর সংস্কৃতির জন্ম দিয়েছিল। সেই স্বর্ণযুগের অর্থনৈতিক সমৃদ্ধি আর সাংস্কৃতিক মেলবন্ধনের সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? এর স্থাপত্য। চলুন এবার এই অঞ্চলের সবচেয়ে বড় গর্ব, এর অসাধারণ স্থাপত্য কীর্তিগুলোর দিকে একটু নজর দেয়া যাক, যেগুলো আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানকার স্থাপত্যের একটা নিজস্ব পরিচয় ছিল, যেটা বাংলা শৈলী নামে পরিচিত। এটা আসলে ছিল বিদেশি আর স্থানীয় রীতির এক অসাধারণ মিশেল। মানে বাংলার যে ঐতিহ্যবাহী ইট আর টেরাকোটার কাজ, তার সাথে পারস্য থেকে আসা ইসলামিক স্থাপত্যের বৈশিষ্ট্য, যেমন ধরুন সুন্দর খিলান আর বিশাল গম্বুজ, এই সব কিছু মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। আমাদের এই স্থাপত্যের সফরটা শুরু হচ্ছে সেই সময়ের সবচেয়ে উচ্চাভিলাষী নির্মাণগুলোর একটা দিয়ে। এই বিশাল আদিনা মসজিদটা দেখুন। এটা কিন্তু শুধু একটা প্রার্থনার জায়গা ছিল না, এটা ছিল দিল্লি সালতানাতের উপর বিজয়ের এক জোরালো ঘোষণা। এর বিশালতাটা একবার কল্পনা করার চেষ্টা করুন। প্রায় ৫০০ ফুট লম্বা এই মসজিদে একসময় ৩০৬টা গম্বুজ ছিল। অনেক ঐতিহাসিকের মতে এটা সম্ভবত একটা প্রাচীন মন্দিরের কাঠামোর উপরেই বানানো হয়েছিল, যা সেই সময়ের স্থাপত্য রীতিতে প্রায় দেখা যেত। আমাদের পরের গন্তব্য হল একটা মিনার, যা সুলতানি শক্তির প্রতীক হয়ে আজও দাঁড়িয়ে আছে। এটা হল ফিরোজ মিনার। একে প্রায়ই দিল্লির কুতুব মিনারের বাংলা সংস্করণও বলা হয়ে থাকে। এর গঠনশৈলী আর ওই যে দেখছেন সূক্ষ্ম টেরাকোটার কাজ, এগুলো সত্যি অসাধারণ। প্রায় ২৫ মিটার উঁচু এই ৫তলা মিনারটা সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ তৈরি করিয়েছিলেন। এটা কি কোনো বিজয়স্তম্ভ ছিল, নাকি আজান দেওয়ার মিনার? তা নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও এর স্থাপত্য শৈলী যে অনবদ্য, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আমরা যাচ্ছি গৌড়ের সবচেয়ে বড় যে স্থাপত্যটা এখনও টিকে আছে সেটার দিকে। এটা একসময় তার সোনালী গম্বুজগুলোর জন্য বিখ্যাত ছিল। এই ছবিটা যদিও তাঁতিপাড়া মসজিদের ভেতরের, কিন্তু এটা আমাদের বড়সোনা মসজিদের মতো স্থাপত্যগুলোর বিশালতা সম্পর্কে একটা বেশ ভালো ধারণা দেয়। একবার কল্পনা করুন, বড়সোনা মসজিদের খিলানগুলো একসময় সোনার পাতে মোড়া ছিল। সূর্যের আলোয় সেগুলো ঝলমল করত, আর ঠিক সেই কারণেই এর নাম হয়েছিল বড়সোনা মসজিদ। কিন্তু প্রশ্নটা হল, এত সমৃদ্ধি, এত ঐশ্বর্যের পর এই শহরগুলো শেষ পর্যন্ত কিভাবে ধ্বংসস্তূপে পরিণত হল? কি ঘটেছিল? এর পেছনের প্রধান কারণটা কিন্তু বেশ অবাক করার মতো, আর সেটা হলো প্রকৃতি। গঙ্গা নদী, যা ছিল গৌড়ের একেবারে লাইফলাইন, সময়ের সাথে সাথে তার গতিপথটাই বদলে ফেলে।
অষ্টাদশ শতকের মধ্যে নদীটা প্রায় 10 মাইল পশ্চিমে সরে যায়। আর এর ফলাফল ছিল ভয়াবহ। গঙ্গা সরে যাওয়ার ফলে শহরের খালগুলো বদ্ধ হয়ে যায়, আর তাতে এক ভয়ঙ্কর প্লেগ মহামারী ছড়িয়ে পড়ে। এর সাথে আবার যোগ হয় পর্তুগিজদের কারণে ব্যবসা বাণিজ্যের পথ বন্ধ হয়ে যাওয়া। সব মিলিয়ে ধীরে ধীরে এই জমজমাট রাজধানী একেবারে পরিত্যক্ত হয়ে পড়ে। তো চলুন এবার গল্পটাকে একেবারে বর্তমান সময়ে নিয়ে আসি। আজ এই ঐতিহাসিক জায়গাগুলোকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ আর সম্ভাবনা রয়েছে? এই ঐতিহাসিক জায়গাগুলো কিন্তু আজও বিস্তৃত নয়। বহু পর্যটক নিয়মিত এখানে আসেন ইতিহাসের সাক্ষী হতে, কিন্তু এই অমূল্য ঐতিহ্যকে রক্ষা করতে আর দর্শকদের অভিজ্ঞতাকে আরও ভালো করতে কিছু আধুনিক চ্যালেঞ্জের মোকাবিলা তো করতেই হচ্ছে। আচ্ছা, 1220 জন দর্শকের ওপর করা একটা সমীক্ষা থেকে একটা বেশ চমকে দেওয়ার মতো তথ্য উঠে এসেছে। সংখ্যাটা হলো 100%। এর মানে হল সমীক্ষায় অংশ নেয়া প্রত্যেকটা মানুষ মনে করেন যে বিশেষভাবে সক্ষম দর্শনার্থীদের জন্য এখানকার পরিকাঠামোর জরুরি ভিত্তিতে উন্নতি করা দরকার। এটা কিন্তু অ্যাক্সেসিবিলিটির ক্ষেত্রে একটা বিরাট ফাঁক তুলে ধরে। এছাড়াও দর্শকদের মতামতের এই চার্টটা দেখুন। প্রায় 38% দর্শক মনে করেন যে ভালো গাইডের খুব অভাব, 35% স্থানীয় পরিবহনের অপ্রতুলতার কথা বলেছেন, আর 32% বলেছেন ভালো থাকার জায়গার অভাবের কথা। এই সবগুলো বিষয় কিন্তু পর্যটনের বিকাশে একটা বড় বাধা। এই সবকিছু আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। অতীতের এই অমূল্য সম্পদগুলোর ভবিষ্যৎ আমরা কিভাবে নিশ্চিত করতে পারি, যাতে আমাদের আগামী প্রজন্ম এই গৌরবময় ইতিহাসকে জানতে পারে আর তার সাক্ষী হতে পারে।